আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো এই ভিডিওটা যেহেতু অনেক আগের করা, যার কারণে এই ভিডিওর কোয়ালিটিটা অনেক খারাপ হয়েছে। সো নিউ ভিডিওগুলোতে 100x বেটার কোয়ালিটি আমি তোমাদের দিব। সো অলরেডি কিন্তু 15 দিনের জন্য একটা রুটিন আপলোড করা হয়েছে। ওই 15 দিনে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার 5টা বই কমপ্লিট করে দিব। আর সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভাইয়া কি করতে হবে, আমাদের যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপটা, এই গ্রুপে অবশ্যই ভাইয়া জয়েন হতে হবে, কারণ এই গ্রুপগুলোতে তোমার ভিডিওগুলো সিরিয়ালে পাবো। অলরেডি দেখো 639 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে, তারা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করবে। ওকে, সো আশা করি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আর কিভাবে জয়েন হবা তার কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, তারপর আমি দেখাবো। দেন তোমার দেখো আরেকটা গ্রুপ আছে আমাদের পাবলিক গ্রুপ। সো এখানে তোমরা তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারবা, ঠিক আছে? কার কি মতামত বা কোন ভিডিওটা দরকার বা কার কেমন পরীক্ষা হয়েছে, এরকম মতামতগুলো শেয়ার করতে পারো। তো কিভাবে জয়েন হবে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা লিঙ্কিং পেয়ে যাবে প্রাইভেট গ্রুপের। ফেসবুকের এখানে নামও দেওয়া আছে, সো এখানে মেসেজ দিলেও তোমরা লিঙ্কিংগুলো পেয়ে যাবে। সো এভাবে জয়েন হতে পারো। আর এই গ্রুপগুলোতে জয়েন হইলে তোমার নেক্সট ইয়ারে বই পেতে পেতে তোমার জুন জুলাই মার্চও লেগে যেতে পারে। সো জানুয়ারি থেকে আমি তোমাদের একেবারে ফ্রি কন্টেন্ট আপলোড করবো ওই প্রাইভেট গ্রুপগুলোতে। সো অবশ্যই ওইখানে জয়েন হতে হবে সবার থেকে এগিয়ে থাকার জন্য। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখব পরিবেশ এবং বাস্তুতন্ত্র, এই চ্যাপ্টারটা আমরা ফুলটা কভার করব, ঠিক আছে? সো আমরা ফার্স্টে যদি দেখি বাস্তুতন্ত্র কাকে বলে। যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে অবশ্যই পারস্পরিক ক্রিয়া থাকতে হবে এবং আদান প্রদান থাকতে হবে। সো ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাকে বলে ভাইয়া বাস্তুতন্ত্র। বুঝছি, একটা পরিবেশের জীব এবং অজীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া থাকতে হবে, দেন আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্রটা গড়ে উঠবে তাকেই বলে ভাইয়া বাস্তুতন্ত্র। সো এখানে দেখো ভাইয়া একটা জলাশয় দেওয়া আছে। সো এই জলাশয়ের মধ্যে এই যে দেখো কচুরিপানা, তারপর বিভিন্ন উদ্ভিদ, হ্যাঁ, তারপর জলজ বিভিন্ন উদ্ভিদ এইগুলা আছে, এছাড়া মাছ আছে, তারপর দেখো ব্যাঙ আছে, দেন হরিণ আছে, তারপর ঈগল, দেন সূর্য, তারপর পানি, এইরকম উপাদানগুলো আছে। সো এই উপাদানগুলোর মধ্যে ভাইয়া জীব উপাদান আছে, আবার অজৈব উপাদান, দুইটা উপাদান আছে। আবার তোমার বীজযোগ এইগুলোও আছে, ঠিক আছে? বীজযোগ বলতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া, এই উপাদানগুলোও কিন্তু পানির মধ্যে আছে বা এই বাস্তুতন্ত্রটার মধ্যে আছে। হ্যাঁ, আমরা ডিটেলসে জীব উপাদান কোনগুলা, অজৈব উপাদান কোনগুলা, এগুলো আমরা ডিটেলসে জানবো। সো চলো, সো এখন আমরা দেখি যে কি বলছে। দেখো বাস্তুতন্ত্রের উপাদান, আমাদের যে একটা বাস্তুতন্ত্র, হ্যাঁ, এইটার কি কি উপাদান আছে? সো সবগুলা বাস্তুতন্ত্রের ভাইয়া অজীব এবং জীব উপাদান, এরকম দুইটা উপাদান নিয়েই কিন্তু বাস্তুতন্ত্র গঠিত। একটা জীব আর একটা হচ্ছে অজীব, দুইটা উপাদান। সো অজীব উপাদানটা কি দেখো, অর্থাৎ অজীব যেটার তোমার প্রাণ নাই, ঠিক আছে? আমরা শর্টকাটে বুঝতে পারি। সো বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান নিয়ে কি গঠিত ভাইয়া? অজীব উপাদান। বুঝছে, বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান নিয়ে গঠিত কি? অজীব উপাদান। সো অজীব উপাদান আবার দুই ধরনের, একটা হচ্ছে অজৈব বা ভৌত উপাদান, অজৈব বা ভৌত উপাদান। সো ওইগুলা কি? যেমন খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা। সো এইগুলো হচ্ছে ভাইয়া অজৈব উপাদান। সো আমরা যে ওই যে পুকুরের বাস্তুতন্ত্র দেখছি, সো ওইটার মধ্যে অজৈব উপাদানগুলো হচ্ছে ভাইয়া এইগুলা। সো জৈব উপাদান, সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ হচ্ছে ভাইয়া জৈব উপাদান। সো আমরা একটু আগে কিন্তু একটা পুকুরের বাস্তুতন্ত্র দেখছিলাম। সো এখানে তোমার মাছ দেখতে পারছিলাম। সো মাছটা কিন্তু একটা সময় পরে তোমার মরে যাবে, মরে পচে, মানে পচে যাবে আর কি। হ্যাঁ, তখন ওইটা হয়ে যাবে ভাইয়া জৈব উপাদান। জৈব উপাদানটা কি ভাইয়া? অজীব উপাদানের মধ্যে আছে। অজীব উপাদান দুই প্রকার, একটা হচ্ছে ভৌত উপাদান আর একটা হচ্ছে জৈব উপাদান, ঠিক আছে? সো এইটা কিন্তু মাছটা কিন্তু জৈব উপাদানে পড়ছে, পচা মাছটা। তারপর বিভিন্ন উদ্ভিদ আছে, এগুলা পচে যাবে, তখন ওইটাকে বলে জৈব উপাদান। বুঝছি। সো এই যে দেখো আমাদের জৈব উপাদানগুলা কি? সকল জীবের মৃত বা গলিত দেহাবশেষ। আর অজৈব উপাদানের মধ্যে দুইটা, একটা হচ্ছে অজৈব বা ভৌত উপাদান আর একটা হচ্ছে জৈব উপাদান। সো অজৈব উপাদানগুলো তো জানি, খনিজ লবণ, মাটি, আলো, পানি। সো এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এমসিকিউতে। দেন পরিবেশের, এই যে দেখো পরিবেশের জীব উপাদানে বেঁচে থাকার জন্য এসব অজৈব ও জৈব উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। যেমন একটা পরিবেশের জীব বেঁচে থাকার জন্য কিন্তু পানি মাস্ট বি দরকার। এই ক্ষেত্রে পানি লাগতেছে, বায়ু লাগতেছে, তাপ, আর্দ্রতা, আলো, মাটি, লবণ সবকিছুই কিন্তু একটা জীব বেঁচে থাকার জন্য নেওয়া লাগতেছে। তাছাড়া তোমার একটা জীব যে খাদ্য পায়, খাদ্যটা মূলত কোথা থেকে আসে? মূলত ফার্স্টে তোমার উদ্ভিদ। উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। দেন উদ্ভিদকে ভক্ষণ করে তোমার আরেকটা জীব,
হ্যাঁ, ফার্স্ট খাদক এগুলো আমরা জানবো, দেন সেকেন্ড খাদক, তারপর মানুষ থার্ড খাদকে পড়তে পারে, মানে তৃতীয় স্তরের খাদকে। আবার মানুষ প্রথম স্তরের খাদ্যকেও পড়তে পারে, উদ্ভিদকেও মানুষ সরাসরি খেতে পারে। সো এরকম ভাবে আমরা এগুলো ডিটেলসে জানবো। বাট আমি তোমাদের এইটাই বলতে চাচ্ছি যে জীব উপাদানগুলোর বেঁচে থাকার জন্য এরকম অজৈব এবং জৈব এই দুইটা উপাদানের দরকার আছে, ঠিক আছে। সো তারপর দেখো আমরা জীব উপাদানগুলা জানি, পরিবেশের সকল জীবন্ত অংশই কি বাস্তুতন্ত্রের জীব উপাদান, যেগুলার জীবন আছে ওইগুলাই হচ্ছে ভাইয়া তোমার জীব উপাদান। জীব উপাদানকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সো এইগুলা কিন্তু মানে মেইন, একটা হচ্ছে ভাইয়া উৎপাদক, দেন আরেকটা খাদক বা ভক্ষক, আরেকটা হচ্ছে বীজোজক। সো উৎপাদক কি দেখো, তোমার এই যে সবুজ উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারাই হচ্ছে কি ভাইয়া উৎপাদক, বুঝছো? নিজের খাদ্য যারা নিজে করতে পারে তারাই হচ্ছে উৎপাদক। যারা উৎপাদক তারা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। আরেকটা কথা তোমাদের বলে রাখি, সূর্য থেকে আসা আলোর মাত্র 2%, মাত্র ভাইয়া 2%, মাত্র 2% উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মানে খাদ্যটা তৈরি করে, নিজের খাদ্য নিজে তৈরি করে, মাত্র 2%। আলোকে কাজে লাগাইয়া নিজের খাদ্য নিজে তৈরি করে, বুঝছো? আর বাকি পার্সেন্ট কিন্তু কাজে লাগাই না, 98%, জাস্ট 2% কাজে লাগাই। আচ্ছা, এটা তো তোমার উৎপাদক। উৎপাদকের পরে আমাদের আসে খাদক বা ভক্ষক, অর্থাৎ যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তাকে কি বলে, খাদক বা ভক্ষক নামে পরিচিত, বুঝছি? অর্থাৎ যারা উদ্ভিদ থেকে জৈব পদার্থ খায় বা ভক্ষণ করে অথবা অন্য কোনো প্রাণীকে খেয়ে জীবন ধারণ করে তারাই হচ্ছে ভাই খাদক। হ্যাঁ, খাদক বা ভক্ষক। সো এই খাদক বাস্তুতন্ত্রে 3 ধরনের রয়েছে। প্রথম স্তরের খাদক, সো যে সকল প্রাণী উদ্ভিদ বুঝি তারা হচ্ছে প্রথম স্তরের খাদক, তাদেরকে কিন্তু তৃণভোজী নামেও পরিচিত, ঠিক আছে? তাদেরকে তৃণভোজীও ডাকা হয়, অর্থাৎ তারা কেবল উদ্ভিদদেরকেই খায়, ঠিক আছে? সো তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে তোমার এই যে ছোট কীট পতঙ্গ। তৃণভোজী প্রাণীদের মধ্যে কি রয়েছে ভাইয়া? ছোট কীট পতঙ্গ, কারণ কীট পতঙ্গ গুলাই তৃণভোজী প্রাণীদের খায়। সো কীট পতঙ্গ থেকে শুরু করে অনেক বড় প্রাণী পর্যন্ত কিন্তু তোমার এই যে প্রথম স্তরের খাদক হতে পারে, যেমন গরু ছাগল, তারা কিন্তু উদ্ভিদ খায়, বুঝছো? বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা খায়, ঠিক আছে? সো এই কারণে তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। মানুষও কিন্তু তোমার প্রথম স্তরের খাদক হতে পারে, কারণ বিভিন্ন ডাল তারপর শাকসবজি যখন খাই তখন কিন্তু মানুষও হয়ে যায় কি তৃণভোজী বা প্রথম স্তরের খাদক কিন্তু হয়ে যায়। আচ্ছা, তারপর দ্বিতীয় স্তরের খাদক, যারা প্রথম স্তরের খাদককে খেয়ে বাঁচে তাদেরকে বলে দ্বিতীয় স্তরের খাদক। যেমন ধরো কীট পতঙ্গকে ভাইয়া ব্যাং বা পাখি কিন্তু খায়। হ্যাঁ, আর মানুষও কিন্তু দ্বিতীয় স্তরের খাদক হতে পারে, কারণ মানুষ কি করে, গরু ছাগল এদেরকে খায়। সো মানুষ দ্বিতীয় স্তরের খাদক হতে পারে। সো এরা মাংসাশী বলেও পরিচিত, দ্বিতীয় স্তরের খাদক যারা তাদেরকে মাংসাশী বলেও কিন্তু পরিচিত তারা। আচ্ছা, তারপর তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক, যারা দ্বিতীয় স্তরের খাদককে খায়, যেমন কচ্ছপ, তারপর রয়েছে বক, ব্যাং, মানুষ ইত্যাদি। হ্যাঁ, এরা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। এদের মধ্যে কোনো প্রাণী আবার একাধিক স্তরেও খাবার খায়, যেমন মানুষের কথাই ধরো, তারা একাধিক স্তরে কিন্তু খাবার খায়। সো তাদেরকে বলা হয় সর্বভোগ প্রাণী। আমরা যখন ডাল ভাত আলো ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক হয়ে যাই, আর আবার আমরা যখন মাছ মাংস খাই তখন আমরা দ্বিতীয় বা তৃতীয় স্তরের কিন্তু খাদক হয়ে যাই। হ্যাঁ, যেমন ধরো মাছের ক্ষেত্রে মাছ কিন্তু ছোট ছোট ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটনকে খায়, বা বিভিন্ন ছোট ছোট উদ্ভিদ এগুলাকে কিন্তু খায় পানিতে। সো এই ক্ষেত্রে মাছটা হচ্ছে প্রথম স্তরের খাদক। আবার মাছকে যখন মানুষ খায় তখন মানুষ কিন্তু দ্বিতীয় স্তরের খাদক হয়ে যায়, বুঝতে পারছি? এরকম ভাবে মানুষ দ্বিতীয় স্তরে হইতে পারে, আবার তৃতীয় স্তরের খাদক হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা দেখি বীজোজকের কাজটা কি। দেখো, বীজোজক এরা পচনকারী নামে পরিচিত। পরিবেশে কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ছত্রাক, এরা হচ্ছে অণুজীবী যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে। এক সময় মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানা রকম জৈব ও অজীব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে, আর বাকিটা কি করে, বাকিটা পরিবেশের মাটি বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজৈব ও জৈব উপাদান ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তুতন্ত্রটাকে সচল রাখে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখানে দেখি, দেখো নিজের খাদ্য নিজে তৈরি করে তাকে কি বলে, উৎপাদক। সো এই ক্ষেত্রে গাছটা কি ভাইয়া? গাছটা হচ্ছে
গাছটা হচ্ছে ভাইয়া উৎপাদক, বুঝছি যে নিজের খাদ্য নিজে তৈরি করে তাকে কি বলে ভাইয়া? উৎপাদক বলে। এক্ষেত্রে গাছটা হচ্ছে উৎপাদক। আর উৎপাদক কি করে? সূর্যের আলোকে বা সূর্যের আলোর সাহায্যে, সূর্যের আলোর কেবল 2% কাজে লাগায় গাছ কি করে? নিজের খাদ্য নিজে তৈরি করে। হ্যাঁ, তারপর ঘাসকে কি করে? ঘাস ফড়িং হচ্ছে প্রথম স্তরের খাদ্য। কারণ যারা উৎপাদক বা উদ্ভিদদের খায় তারা হচ্ছে কি প্রথম স্তরের খাদ্য। ঘাস ফড়িং হচ্ছে ভাইয়া প্রথম স্তরের খাদক, বুঝছি। তারপর ঘাস ফড়িংকে কি করে? ব্যাঙ খায়। সো ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তারপর ব্যাঙকে তোমার সাপ খায়, সাপ হচ্ছে তৃতীয় স্তরের খাদক। সাপকে বাজ পাখি খায়, বাজ পাখি হচ্ছে চতুর্থ স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। সো এখানে কিন্তু দেখো তোমার এই যে ঘাস নিজের খাদ্য নিজে তৈরি করছে। ধরো ঘাসের মধ্যে থাকা শক্তির পার্সেন্ট ধরলাম আমি 100%। দেন গাছ থেকে যখন ঘাস ফড়িংয়ে তোমার এই শক্তিটা ট্রান্সফার হবে তখন শক্তি কিন্তু হ্রাস পাবে, ধরো 80% হয়ে গেল। তারপর ঘাস ফড়িং থেকে যখন ব্যাঙে যাবে শক্তিটা আরো হ্রাস পাবে, ধরো 70% হয়ে গেল। ব্যাঙ থেকে যখন সাপে যাবে শক্তিটা আরো হ্রাস হয়ে যাবে, 60% হয়ে গেল। সাপ থেকে বাজ পাখিতে যখন যাবে আরো হ্রাস পেয়ে যাবে, 50%। সো এইভাবে কিন্তু তোমার শক্তি হ্রাস পেতে থাকে, বুঝছো? শক্তিটা এভাবে কিন্তু হ্রাস পেতে থাকে। আর মাঝখানে ধরো ঘাস ফড়িং বা ব্যাঙ বা সাপ যে কোনো কিছু ধরো তোমার ওই যে মারা গেছে, মারা যাওয়ার পর অবশ্যই এটার মধ্যে পচন ধরে। আর তখন অণুজীব কি করে? অণুজীব বলতে বীজযোগ গুলা, ব্যাকটেরিয়া, ছত্রাক, তারা মূলত ওই যে মৃতদেহের উপর ক্রিয়া কইরা কি করে? তোমার এইটাকে পচায়। দেন এর মধ্যে কিছু অংশ সে অণুজীবটা, ব্যাকটেরিয়া বা ছত্রাকটা নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে বা নেই। আর বাকি অংশ তারা পরিবেশের যে খাদ্য ভাণ্ডার ওইখানে ফেলে দেয় আর কি, বা ছেড়ে দিই পরিবেশের ভাণ্ডারে। তখন বাকি অংশগুলা, বাকি পুষ্টি উপাদানগুলো ওইগুলা কিন্তু চলে যায়। আবার চলে যাওয়ার পর আবার কি করে? এই যে ঘাস এই যে উদ্ভিদ কিন্তু আবার ওই পুষ্টি উপাদানগুলো আবার গ্রহণ করে। হ্যাঁ, তারপর সূর্যের আলো আছে, ওইটাকে নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য আবার নিজে তৈরি করতেছে। সো এইভাবে কিন্তু শক্তি কিন্তু এভাবে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? শক্তি এভাবে ট্রান্সফার হচ্ছে। আর বাস্তুতন্ত্র এভাবে চক্রাকারে কিন্তু আবর্তিত হচ্ছে বাস্তুতন্ত্রটা। আচ্ছা, তারপর আমরা তারপর দেখো বাস্তুতন্ত্রের প্রকারভেদ। বাস্তুতন্ত্র মূলত প্রাকৃতিক পরিবেশে দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, একটা হচ্ছে ভাইয়া স্থলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। সো স্থলজ বাস্তুতন্ত্র কি? স্থলজ বাস্তুতন্ত্র বিভিন্ন ধরনের হতে পারে, বনভূমির বাস্তুতন্ত্র বা মরুভূমির বাস্তুতন্ত্র। বাংলাদেশে বনভূমির অঞ্চলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, আর একটা হচ্ছে খুলনার সমুদ্র উপকূলবর্তী সমুদ্র অঞ্চল। সো আমরা সুন্দরবনের বাস্তুতন্ত্র দেখব। সুন্দরবনের মাটি কিন্তু বেশ কর্দমাক্ত, আর কর্দমাক্ত এর ভিতর দিয়ে কিন্তু সহজে বাতাস চলাচল করতে পারে না। হ্যাঁ, তাই উদ্ভিদ মূল মাটির নিচে না গিয়ে খারাপভাবে মাটির উপরে উঠে যায়। সো আমরা যদি এখানে দেখি উদ্ভিদের মূলটা মাটির নিচে না যায় খারাপভাবে দেখো উপরে উঠে গেছে। এই যে মাটির নিচে না যায় খারাপভাবে কিন্তু এই যে উপরে উঠে গেছে উদ্ভিদের মূলটা, ঠিক আছে? এসব মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। আর আমরা যে এখানে যে সুন্দরবনের একটা বাস্তুতন্ত্র দেখতেছি, সো এই বাস্তুতন্ত্রের মধ্যে ভাইয়া উৎপাদক কি, তারপর আমরা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এগুলো আইডেন্টিফাই করব। দেখো, সো আমরা ফার্স্টে উৎপাদকটা দেখি। উৎপাদক আছে এখানে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য উদ্ভিদ। এগুলো হচ্ছে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উৎপাদক। তারপর দেখো আমাদের প্রথম স্তরের খাদক কারা? পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ, এগুলো হচ্ছে ভাইয়া প্রথম স্তরের খাদক। তারপর দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে বানর, কচ্ছপ, সারস, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক হচ্ছে ভাইয়া বাঘ, শূকর। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাইয়া তৃতীয় স্তরের খাদক। আর শূকর সর্বভুক প্রাণী, শূকরকে সর্বভুক প্রাণী বলা হয় কারণ শূকর সবগুলা স্তরের খাবারই কিন্তু খায়। সো শূকর হচ্ছে সর্বভুক প্রাণী, এগুলা কিন্তু এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তারপর দেখো জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র আবার তিন ধরনের, একটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, একটা নদ নদীর বাস্তুতন্ত্র, একটা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। সো আমরা পুকুরের বাস্তুতন্ত্র এই চ্যাপ্টারে দেখব। হ্যাঁ, আমরা পুকুরের বাস্তুতন্ত্র দেখি। স্বাদুপানির একটি ছোট পুকুর জলজ বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ উদাহরণ। সো আমরা জানি যে তোমার একটা পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় তৃতীয় সর্বভৌক স্তরের খাদক থেকে শুরু করে বীজযোগ পর্যন্ত সবকিছু এভরিথিং থাকে। হ্যাঁ, সো
এটা হচ্ছে একটা পুকুরের বাস্তুতন্ত্র। এখানে দেখো মাছ আছে, তারপর বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন প্লাঙ্কটন আছে, হ্যাঁ, তারপর বিভিন্ন কীট পতঙ্গ আছে, তারপর দেখো এখানে হাঁস টাস আছে, সবই আছে, সবই আছে, আলো বাতাস পানি সব আছে। সো আমরা এখন এইগুলাই দেখবো। দেখো এখানে ফার্স্ট আমাদের জানার বিষয় হচ্ছে পুকুরে রয়েছে অজীব ও জীব উপাদান। সব বাস্তুতন্ত্রে অজীব এবং জীব দুইটা উপাদানই থাকবে। সো অজীব উপাদান কি আছে, যেমন পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কিছু জৈব পদার্থ, এগুলো হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের কি ভাইয়া, অজীব উপাদান। হ্যাঁ, জীব, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কিছু জৈব পদার্থ, এগুলো হচ্ছে অজীব উপাদান। দেন আরেকটা দেখি জীব উপাদান। জীব উপাদান কি আছে দেখো, জীব উপাদানের মধ্যে কি আছে, উৎপাদক, নানা ধরনের বাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ, এরা হচ্ছে ভাইয়া উৎপাদক, যারা ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত। ঠিক আছে, বাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ যারা ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাসমান বড় উদ্ভিদের মধ্যে রয়েছে কচুরি পানা, শাপলা, এছাড়া রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী, এরা জুপ্লাঙ্কটন নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইগুলা হলো পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদকগুলা। দেন প্রথম স্তরের খাদ্যকে কি আছে, বিভিন্ন প্রকার জলজ কীটপতঙ্গ। কীটপতঙ্গগুলা মূলত এই যে ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন গুলাকে খায়। তারপর ছোট মাছ, হ্যাঁ, এগুলা তোমার এগুলা ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটনকে খায়। তারপর ঝিনুক আছে, শামুক আছে, যারা উৎপাদককে খায়। বুঝছি। তারপর রয়েছে দ্বিতীয় স্তরের খাদ্য। দ্বিতীয় স্তরের খাদ্যের মধ্যে রয়েছে বড় মাছ, তারপর ব্যাঙ। বড় মাছ ব্যাঙগুলা মূলত ছোট মাছকে খায়। বুঝছো, এইভাবে। তারপর তৃতীয় স্তরের খাদ্য, এর মধ্যে রয়েছে কচ্ছপ, বক, সাপ। সো আমাদের বক কি করে বড় মাছগুলাকে খায়, বা সাপ কি করে ব্যাঙকে খায়। সো এরকম তৃতীয় স্তরের খাদ্য। তারপর বীজোজক, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, বিয়োজিত দ্রব্যাদি আবার পুকুরে উৎপাদক খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা ধরো বিয়োজিত দ্রব্যাদিগুলা, যেমন বীজোজক কি করে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, ধরো একটা মাছ মারা গেল, ওই মাছটাকে তোমার বিয়োজিত করে বা পচায়। তারপর ওই পচার কিছু অংশ পুষ্টিমানটা তোমার ব্যাকটেরিয়া বা ছত্রাক সে নিজের প্রয়োজনে কিছু রাখে, আর বাকিগুলা আবার তোমার পুকুরেই থাকে আর কি। পরবর্তীতে পুকুরে থাকা যে উদ্ভিদগুলা, তারা আবার কি করে, ওই যে শক্তিটা, ওই শক্তিটাকে কাজে লাগায়, বা তোমার ওই যে সূর্যের আলোকে কেন্দ্র করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবার সে উদ্ভিদগুলা, যেমন ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন গুলা, হ্যাঁ, নিজের খাদ্য নিজে তৈরি করে। আবার তাদেরকে আবার খাই প্রথম স্তরের খাদ্য, প্রথমকে দ্বিতীয় স্তরের খাদ্য খাই, দ্বিতীয়কে তৃতীয় স্তরের খাদ্য খাই। সো এভাবে মূলত শক্তি ট্রান্সফার হতে থাকে আর কি। আচ্ছা, সো তারপর আমরা দেখবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখো, উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, তাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা আমি ভাইয়া স্টার দিচ্ছি, খাদ্য শৃঙ্খল স্টার দিচ্ছি, স্টার। খাদ্য শৃঙ্খল কাকে বলে, ঠিক আছে। সো উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, তাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। বুঝছি খাদ্য শৃঙ্খলটা কি, যেমন ঘাসকে কি করে, ঘাসকে তোমার পতঙ্গ খায়। সো ঘাসের মধ্যে যে পুষ্টিমান, এটা পতঙ্গের মধ্যে চলে যায়, আর অবশ্যই পুষ্টিমানটা একটু হ্রাস পাবে। পতঙ্গ থেকে শক্তি উপাদানটা ব্যাঙে যাবে, ব্যাঙে শক্তিটা অবশ্যই আর একটু হ্রাস পাবে। ব্যাঙ থেকে সাপে যাবে, সাপ যখন ব্যাঙকে খাবে পুষ্টিটা ব্যাঙ থেকে সাপে চলে যাবে। সাপকে যখন ঈগল খাবে, সাপ থেকে পুষ্টিমানটা ঈগলে চলে যাবে। এইভাবে মূলত ভাইয়া শক্তিটা ট্রান্সফার হয়, বিভিন্ন প্রাণীর মধ্যে চলে যায়। আচ্ছা, তারপর দেখি খাদ্য জাল জিনিসটা কি। বাস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে। সো একটা বাস্তুতন্ত্রে কিন্তু অসংখ্য এরকম খাদ্য শৃঙ্খল থাকতে পারে। যেমন এই যে ঘাস, হ্যাঁ, বা উদ্ভিদটা, এইটাকে তোমার খায় কে, এইটাকে তোমার ইঁদুর খাবে, বা ইঁদুর যে খাবে এমন না, এইটাকে কিন্তু আবার এই যে খরগোশটা খেতে পারে, বা এইটাকে কিন্তু তোমার এই যে কীট পতঙ্গটা খেতে পারে। সো এইভাবে কিন্তু বিভিন্ন শৃঙ্খল তৈরি হয়। যেমন আমি একটা শৃঙ্খল দেখাই তোমাদের। এই যে তোমার এই যে ঘাসটাকে তোমার ধরো ইঁদুর খাইলো, ইঁদুরকে আবার কি করলো সাপ খাইলো, সাপকে আবার ঈগল খাইলো। আবার আরেকটা তোমার খাদ্য শৃঙ্খল তৈরি হতে পারে, সেটা হচ্ছে এই যে ঘাসকে ধরো খরগোশ খাইলো, খরগোশকে তোমার ধরো ঈগল খাইলো। সো এখানে আরেকটা শৃঙ্খল। আবার গাছকে তোমার কীট পতঙ্গ খাইলো, কীট পতঙ্গটাকে আবার এই যে এখানে টিকটিকিটা খাইলো। সো টিকটিকিটা ধরো সাপ খাইলো,
সাপকে ধরো ঈগল খাইলো। সো এভাবে বিভিন্ন খাদ্য শৃঙ্খল কিন্তু তৈরি হয়। সো এটাই বলছে বাস্তুতন্ত্রের, এই যে বাস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে। আমরা জানি একটা বাস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে। সো এসব খাদ্য শৃঙ্খলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। একটা খাদ্য শৃঙ্খল আরেকটার সাথে কিন্তু বিভিন্নভাবে সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলের এ ধরনের সংযুক্তিকে খাদ্যজাল বলা হয়। সো তোমাদের খাদ্যজাল কাকে বলে এই সবটা কিন্তু দিতে হবে। খাদ্যজাল কাকে বলে, এই ধরনের যে সংযুক্তিটা একটার সাথে আরেকটা যে লিঙ্ক আপ, এই সমস্তটাকে বলে খাদ্যজাল। জালের মতো তোমার এরকম ছড়াই ছিটে আছে। সো এটা হচ্ছে খাদ্যজাল। সো আমি তোমাদের এই যে বুঝাইলাম একটু আগে, এই যে দেখো খাদ্য শৃঙ্খলটা দেখো, ঘাস, ঘাসকে পতঙ্গ খাবে, পতঙ্গকে টিকটিকি খাবে, টিকটিকিকে সাপ খাবে, সাপ খেয়ে ঈগল খাবে। আবার ঘাসকে খরগোশ খাবে, খরগোশকে ঈগল খেতে পারে। ঘাসকে খরগোশ খাবে, খরগোশকে সাপ খেতে পারে, সাপকে ঈগল খেতে পারে। ঘাসকে ইঁদুর খাবে, ইঁদুরকে সাপ খেতে পারে, সাপকে ঈগল খেতে পারে। দেন ঘাসকে ইঁদুর খাবে, ইঁদুরকে আবার ঈগল খেতে পারে। সো এই যে খাদ্য শৃঙ্খল, এই সমস্ত এই যে বাস্তুতন্ত্রটা, এই বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য শৃঙ্খল অনেক আছে। সো সবগুলা খাদ্য শৃঙ্খলটাই বা সবগুলা খাদ্য শৃঙ্খলই একে অপরের সাথে সংযুক্ত। সো সবগুলা মিললেই হচ্ছে আমাদের খাদ্যজাল, বুঝছি? আচ্ছা, সো তারপর দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, এটা ইম্পর্টেন্ট। সো জীবজগতের সকল শক্তির মূল উৎস কি? সূর্য। সূর্যের যত আলো আসে পৃথিবীতে তার মাত্র শতকরা 2 ভাগ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কাজে লাগে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। মাত্র 2 ভাগ কাজে লাগায়। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়। বুঝছি? আমরা যে খাদ্য শৃঙ্খলগুলা দেখছি, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে রাসায়নিক যে শক্তিগুলা, যেমন ঘাসের মধ্যে যে রাসায়নিক শক্তি আছে, এটা তোমার স্থানান্তর হইতেছে পতঙ্গের মধ্যে, দেন টিকটিকের মধ্যে, দেন সাপের মধ্যে, দেন ঈগলের মধ্যে। সো এইটাই বলছে, বুঝছি? আচ্ছা, তারপর দেখি। সো এখানে আমরা দেখি, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস দেওয়া রয়েছে, আর এই টপিকসটা থেকে তোমাদের ঘ নম্বর প্রশ্নটা কিন্তু আসতে পারে। সো কি বলছে দেখো, বাস্তুতন্ত্রের শক্তির একমুখী প্রবাহ। সো বাস্তুতন্ত্রের যে শক্তি, হ্যাঁ, যে পুষ্টিমানগুলা, সেগুলা কিন্তু একমুখী প্রবাহ হয়, একমুখী। যেমন এই যে উৎপাদক থেকে শুরু করে একেবারে মাংসাশী প্রাণী বা সর্বোচ্চ স্তরে খাদ্যকে কিন্তু শক্তিটা ট্রান্সফার হয়। সো এই ক্ষেত্রে একমুখী, এই যে একটা মুখে কিন্তু প্রবাহটা হইতেছে, বুঝছি? এছাড়া পদার্থ চক্রাকারে প্রবাহ হয়, পদার্থগুলো এগুলো চক্রাকারে প্রবাহ হয়। আমি এটা দেখাবো, দেখো গিয়ে আপাতত আমরা এইটা বুঝি। এই যে উৎপাদক থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় কিন্তু এই যে শক্তিগুলা হ্রাস পেতে থাকে। যেমন এই যে উৎপাদক কি করে, সৌরশক্তিকে কেন্দ্র কইরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদক নিজের খাদ্য নিজে তৈরি করে। সো উৎপাদকে যে শক্তিটা তৈরি করলো, উৎপাদকে কি খাবে? উৎপাদকে কিন্তু ভক্ষণ করবে তৃণভোজী যে প্রাণীগুলা। তৃণভোজী যে প্রাণীগুলা উৎপাদককে খাবে, তখন উৎপাদকের মধ্যে সঞ্চিত যে রাসায়নিক শক্তিটা, সেইটা কিন্তু তৃণভোজী উদ্ভিদের মধ্যে চলে যাবে। বাট উৎপাদকের মধ্যে ধরো 100% শক্তি ছিল, বাট তৃণভোজী উদ্ভিদের মধ্যে চলে গেল 100%, কিন্তু তৃণভোজী উদ্ভিদ পাবে না, হ্রাস পাবে, ধরো 80% হইল। দেন তৃণভোজী প্রাণীকে আবার মাংসাশী প্রাণী যখন ভক্ষণ করবে, তখন তৃণভোজী প্রাণীর মধ্যে যে শক্তিটা, এটা মাংসাশী প্রাণী কিন্তু 80% পাবে না, এটা তখন কমে যাবে, ধরো 60% হয়ে গেল। এভাবে কিন্তু শক্তি হ্রাস পেতে থাকলো এবং শক্তির প্রবাহটা কিন্তু একমুখী প্রবাহ হয়েছে, এভাবে একমুখী প্রবাহ হইতেছে। এতটুকু বুঝছি তো ভাইয়া? আচ্ছা, দেন আমাদের এখানে কথাটা এই যে এইগুলাই বলছে, উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় প্রতিটি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে। তাহলে দেখা যাচ্ছে উৎপাদক থেকে শক্তি যায় তৃণভোজী প্রাণীর দেহে, সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক থেকে যায় সর্বোচ্চ খাদকে, এভাবে শক্তি প্রবাহ চলতে থাকে। প্রতি স্তরে শক্তি হ্রাস পেলেও বিযোজক যখন, আচ্ছা, প্রতি স্তরে কিন্তু শক্তি হ্রাস পেতে থাকলো। সো এর মধ্যে আমাদের ধরো তৃণভোজী প্রাণীটা কোনো একটা কারণে তৃণভোজী প্রাণীটা মারা গেল, বা মাংসাশী প্রাণীটাও কোনো একটা কারণে ধরো মারা গেল, হ্যাঁ, তখন তোমার বিযোজক কি করে? বিযোজক বলতে তোমার এর মধ্যে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া। সো দেখো বিযোজক কি করবে জানো ভাইয়া? ব্যাকটেরিয়া বা ছত্রাক। বিযোজকটা এই যে পচা বা গলিত তোমার দেহটার মধ্যে বা পচা বা গলিত অংশটার মধ্যে এই যে বিযোজক বা ব্যাকটেরিয়া ছত্রাকটা ক্রিয়া করবে। ক্রিয়া করার পর এই যে এর মধ্যে, এইগুলার মধ্যে থাকা যে সঞ্চিত শক্তিগুলা, ওইগুলার কিছু অংশ মাত্র এই যে ব্যাকটেরিয়া বা ছত্রাকটা গ্রহণ করবে, আর বাকি অংশগুলা সে তোমার ওই যে
পুষ্টি ভাণ্ডারে জমা করে দিবে, অর্থাৎ এটা তোমার পরিবেশে ছেড়ে দিবে। সো ওইখান থেকে আবার যে পুষ্টিমানগুলা বিযোজক ছেড়ে দিবে পরিবেশে, ওইখান থেকে আবার উৎপাদক বিভিন্ন ঘাস লতা পাতা, সো এরকম উৎপাদকগুলা কি করবে, এই পুষ্টিমানটা গ্রহণ করবে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে। খাদ্য তৈরি করার পর আবার এইভাবে চলতে থাকবে। সো এভাবে কিন্তু চক্রাকারে আবর্তিত হইতেছে। সো এইটাই পদার্থের চক্রাকারে প্রবাহ। এই যে পদার্থগুলা এগুলা কিন্তু চক্রাকারে এইরকম ভাবে আবর্তিত হইতেছে, বাট শক্তিগুলা পুষ্টিমানগুলা কিন্তু একমুখী প্রবাহ হচ্ছে। বস্তুতন্ত্রের শক্তির একমুখী প্রবাহ বা পুষ্টিমানগুলার একমুখী প্রবাহ হচ্ছে, বাট পদার্থের কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। পদার্থগুলো কি হচ্ছে ভাইয়া, চক্রাকারে আবর্তিত হচ্ছে। এইটাই। সো দেখো, শক্তি হ্রাস পেলেও বিযোজক যখন বিভিন্ন মৃতজীবে বজ্র পদার্থে বিক্রিয়া করে, তখন অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয়, যা আবার সবুজ উদ্ভিদ কাজে লাগায়। এ থেকে বোঝা যায় যে বাস্তু সংস্থানে পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ একমুখী। বাস্তুতন্ত্রের পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ কি একমুখী। এই যে শক্তির যে প্রবাহটা, এটা কিন্তু একমুখী প্রবাহ হইতাছে। হ্যাঁ, এবং শক্তি প্রবাহটা একমুখী হইতেছে, আর পুষ্টি দ্রব্যটা চক্রাকারে কিন্তু আবর্তিত হইতেছে পুষ্টি দ্রব্যটা। সো এই যে বিযোজক যে তোমার পুষ্টি দ্রব্যটা পরিবেশে ছাইড়া দিছে, দেন এই যে তখন পরিবেশ থেকে আবার উৎপাদক এটা গ্রহণ করবে। সো এভাবে কিন্তু পুষ্টি দ্রব্যটা চক্রাকারে আবর্তিত হইতেছে, আর তোমার শক্তিটা একমুখী হচ্ছে। সো এই বিষয় দুইটা ক্লিয়ার থাকবা। আচ্ছা, এখন আমরা দেখব পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। হ্যাঁ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র কিরকম ভূমিকা পালন করে দেখো। সো একটা পরিবেশে ধরো তোমার বাঘ আছে, দেন তোমার হরিণ আছে, জাস্ট দুইটা প্রাণী ধরলাম, বাঘ এবং হরিণ। সো এইটা মূলত বাস্তুতন্ত্রে কিভাবে ভারসাম্যটা রক্ষা করে। হ্যাঁ, বাস্তুতন্ত্রে কিভাবে এটা ভারসাম্যটা বজায় রাখে, এই যে বাঘ আর হরিণটা। সো তোমাদের দেখবা যে হরিণ যদি ওই পরিবেশে বেশি হয়ে যায়, তখন বাঘের যে প্রজননটা ওইটা কিন্তু বেড়ে যাবে, বাঘের সংখ্যা বেড়ে যাবে। কেন? কারণ বাঘ তখন বেশি খাবার পাবে, বেশি খাবার পাইলে বাঘও প্রজননটা বাড়াই দিবে। হ্যাঁ, বাঘের তোমার সংখ্যা তখন বেড়ে যাবে। আর বাঘের সংখ্যা ধরো বেড়ে গেল, তখন আবার হরিণের সংখ্যা কিন্তু কমে যাবে, কারণ বাঘ তখন বেশি খাবার গ্রহণ করবে, অর্থাৎ বেশি হরিণ শিকার করবে। সো এই ক্ষেত্রে হরিণের সংখ্যা কমে যাবে। আবার হরিণের সংখ্যা কমে গেলে অন্যদিকে দেখবা বাঘের সংখ্যা আবার কমে যাবে, কারণ বাঘ তখন আবার কম খাবার পাবে, সেই ক্ষেত্রে প্রজনন কম হবে, সংখ্যা কম হবে। সো এইভাবে মূলত পরিবেশ প্রাকৃতিকভাবে এই বাস্তুতন্ত্রটা নিয়ন্ত্রণ করে থাকে। সো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পড়াশোনা করে, টেক কেয়ার। তো আমার সারপ্রাইজটা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার আমার যে পেইড কোর্সটা, ওইটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। সো আমার যারা বৃত্তি পরীক্ষার কোর্সে জয়েন ছিল, সবারই কিন্তু বার্ষিক পরীক্ষার যে পরীক্ষাগুলো হয়েছে দেখলাম, সবারই প্রায় 100% কমন ছিল, 100% সবারই কমন ছিল, বুঝছো। সো এই কোর্সটা আমি তোমাদের একদম ফ্রি করে দিচ্ছি, আর এই কোর্সটা ফ্রি করে কিন্তু আমার কাজ শেষ হয়নি। যারা ক্লাস 8 আছো, পরবর্তী বছর তোমরা ক্লাস 9 এ উঠবা নাকি, ক্লাস 9 এ উঠবা, যারা ক্লাস 9 এ আছো পরবর্তী বছর 10 এ উঠবা নাকি। সো তোমাদের জন্য কিন্তু ভাইয়া আমার কোর্সগুলো ফ্রি থাকবে, এবং আমি তোমাদের জন্য একেবারে জানুয়ারির প্রথম থেকে কিন্তু ওয়ান শট ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝে গ্রুপে আপলোড করে দিব, প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হবে আমি তোমাদের ইন ডিটেইলসে বলে